গ্যাস সংকটে আবারও সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, মিলছে না বাসা বাড়িতেও। যোগ হয়েছে তীব্র লোডশেডিং। সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা জ্বালানি প্রতিমন্ত্রীর। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর গুজব বলেছেন তথ্যমন্ত্রী। ফ্যাসিস্টদের খুশি করতে কিছু দল ৭১কে মুছে দিতে চাচ্ছে, মন্তব্য রিজভীর। ৪ বছরের মধ্যে পূরণ হবে নির্বাচনী প্রতিশ্রুতি, আশ্বাস সমাজ কল্যাণ মন্ত্রীর। ১৭ বছরের জঞ্জাল মাত্র ৬ মাসে দূর করা সম্ভব নয়, বলেছেন উপদেষ্টা মাহাদি আমিন। সিলেটে বাসা থেকে আওয়ামী লীগ নেতা, তার স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার। খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা। বরিশালে আদালতের গেটে ককটেল বিস্ফোরণ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবারও গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভোর রাত থেকেই পাম্পে দীর্ঘ গাড়ির সারি। গ্যাস মিলছে না বাসা বাড়িতেও। সেই সাথে যোগ হয়েছে তীব্র লোডশেডিং। সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানালেন, সাগরে ভাসমান সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস ডিসচার্জ বন্ধ। এক্সিলারেটরটি ঠিক করতে পুরোপুরি বন্ধ রাখতে হবে ৭২ ঘন্টার জন্য। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গ্যাস সংকটে দুর্ভোগের যেন শেষ নেই নগরবাসীর। ভোর না হতেই সিএনজি স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। গ্যাসের চাপ এতটাই কম, বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। গ্যাস সংকটে রান্না বন্ধ, পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা, বিপর্যস্ত মানুষের নিত্যদিনের কর্মকাণ্ড। ৭-৮ ঘন্টা যদি গ্যাস নিতেই লাগে, তাহলে ইনকাম করবে কোথায়? যদি গাড়ির জমা আছে, জমাই তো উঠাইতে পারবো না। এই পর্যন্ত আমরা এই যে ৮-৯ ঘন্টা, 8-8.5 ঘন্টা হয়ে গেল লাইনে আছি। এই গ্যাসের সংকট কবে যাবে ওইটি আমরা আপনার কাছে জানতে চাই এবং সরকারের কাছে জানতে চাই। আর সরকারে কি কমু, লাইনে যদি গ্যাস না থাকে পাম্পে আলার গ্যাস দেবো করতে করে। সচিবালয়ে এ নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় এলএনজি পাইপলাইনে নেওয়া যাচ্ছে না, সমস্যা সমাধানে আরও সময় লাগবে। এক্সিলারেটর টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আবার প্রায় ৭২ ঘন্টার জন্য এক্সিলারেটর টার্মিনালকে বন্ধ করা লাগবে। ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু খুব কঠিন একটি সিদ্ধান্ত। আমরা তাদের সাথে কথা বলছি। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে কিছু না। লোডশেডিংয়ের জন্য আগে সরকারের দীর্ঘমেয়াদী সিদ্ধান্তহীনতাকে দুষলেন প্রতিমন্ত্রী। আশ্বস্ত করেন, সংকট কাটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ভুল নীতি আপনি গ্রহণ করবেন, একটি সময় তার মাসুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। সেই সংকটের সময়টা হয়তো আজকে এসেছে, আজকে না হলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তো পরশু দিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে আমাকে হতেই হতো। এদিকে বুধবার সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন গুজব সঠিক নয় বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ভারতের সাথে জটিলতা সমাধানযোগ্য যে কোনো সমস্যা সমাধানে কাজ করবে দুই দেশের সরকার। বিশ্বব্যাপী যুব সমাজ সবচেয়ে বড় শক্তি। প্রতিটি স্তরে যুব সমাজকে নতুন চ্যালেঞ্জ নিতে হবে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যুব সমাজের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। মন্ত্রিসভার আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পায় যুব সমাজের উন্নয়নের নানা দিক। একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ঘরে বসে যাতে যুব ও নারীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না।
কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা ঘরে বসেই তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। এবং আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমরা 64টি জেলায় ফ্রিল্যান্সিং কর্মসূচি উদ্বোধন করেছি। আমরা এআই প্রযুক্তির ব্যবহারের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা উপকৃত হতে পারে সেই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে 64টি জেলায় কার্যক্রম শুরু করেছি। ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কুকু, বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করে দেখানোর চেষ্টা করছে কিছু দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কুকুর 57তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় আরাফাত রহমান কুকুর জীবন, ইতিহাস ও ক্রীড়াঙ্গনে তার ভূমিকার কথা উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান বিরোধী দলের আচরণ পলাতক শক্তিকে উজ্জীবিত করতে সাহায্য করছে বলে উল্লেখ করেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান রুহুল কবির রিজভী। মরহুম আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে, এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি। মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। গেজেটভুক্ত হওয়ার জন্য নয়, দেশের প্রয়োজনে যুদ্ধ গিয়েছিলেন জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, একটি দল মুক্তিযুদ্ধকে ভুয়া বলার জন্য দাঁড়িয়ে আছে। সকালে মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভা শেষে কথা বলেন তারা। একই সাথে মন্ত্রী বলেন, ভবিষ্যতে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা জোর খাটিয়ে মুক্তিযোদ্ধা হতে পারবে না। অন্তর্বর্তী সরকারের সময়ে পাশ হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনটি আবারও সংশোধন করা হবে বলে জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান আহমেদ আজম খান। এ সময় মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করার কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং তালিকা করতে সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন এই প্রতিমন্ত্রী। যুদ্ধ তো করেছি গেজেটভুক্ত হওয়ার জন্য নয়, আমি মুক্তিযুদ্ধ করেছি আমার দেশপ্রেম থেকে। আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে এখনো গেজেটভুক্ত না এবং মন্ত্রী হয়েও ওই গেজেটভুক্ত হবার চিন্তাও করব না। এক সময় কি মুক্তিযোদ্ধাটাই না ভুয়া হয়ে যায়, সেই ধরনের একটা আমাদের প্রতিপক্ষ কিন্তু আস্তে আস্তে দাগ হচ্ছে। সর্বোপরি আমি বলতে চাই যে আমাদের আগামী দিনে করণীয় যাই নির্ধারণ করা হবে সেটিকে বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ করে যাব। সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, তার স্ত্রী ও এক তরুণী গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মিতালী আবাসিক এলাকার 111 নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন রায়নগর মিতালী 111 নম্বর বাসার আব্দুস সাত্তার বিয়া, তার স্ত্রী সুরাইয়া ও গৃহ পরিচারিকা তাহমিনা। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ শুরু করেছে। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ধারণা, হত্যার পর ঘাতকরা বাথরুমে হাত মুখ ধুয়ে সেখান থেকে বেরিয়ে যায়। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। এদিকে খুলনা রূপসা উপজেলার নৈহাটিতে ফখরুল শেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নৈহাটি ইউনিয়নের কিসমত গ্রামের রূপসা ব্রিক্স নামে ইটভাটায় এই ঘটনা ঘটে। নিহত ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমান যুবদলের কর্মী। স্বজনরা জানান, ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায়। নিরাপত্তার জন্য মাঝে মধ্যে তিনি রাতে সেখানে থাকতেন। মঙ্গলবার রাতে ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন ফখরুল। আনুমানিক রাত 1টার দিকে দুর্বৃত্তরা ভাটায় ঢুকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে তার ভাই ফরহাদ শেখ স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে ককটেল সদৃশ্য একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বেলা 11টার দিকে আকস্মিক এই বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়, তবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। এর পরপরই ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম। পাশাপাশি বিস্ফোরিত বস্তুটির ধরন ও উৎস চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, জনমনে আতঙ্ক তৈরি করতেই পলাতক ফ্যাসিস্ট চক্র ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সাভারের নওগাঁ ইউনিয়নের সাধাপুর এলাকা থেকে মধ্যরাতে আবারও একটি ড্রামের ভেতরে রাখা স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকার থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। ড্রামের ভেতরে প্রেসার কুকারে রাখা বস্তুটি বোমা বলে নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একাধিক কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে অজ্ঞাত 3 জন ড্রামটি মসজিদের মাঠে রেখে চলে যায়। বগুড়া জেলার 11টি পৌরসভার মধ্যে ভৌগোলিক ও যোগাযোগের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ সান্তাহার, তবে সার্বিক কার্যক্রমে সবচেয়ে পিছিয়ে এই অঞ্চল। পৌরসভার গুরুত্বপূর্ণ 8টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকায় জোড়াতালি দিয়ে চলছে কাজ। এতে একদিকে সেবা বঞ্চিত হচ্ছে নাগরিকরা, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। বগুড়া থেকে মতিউর রহমান ক্যামেরায় আব্দুর রহিম বগরা রিপোর্ট, জানাচ্ছেন জাকির হোসেন। বগুড়া জেলার সান্তাহার পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। 2017 সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে, কিন্তু শুধু নামেই প্রথম সারির এই পৌরসভা। কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না পৌরবাসী। মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ পৌর কর্তৃপক্ষ। পৌরসভাটিতে নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, লাইসেন্স পরিদর্শক, হিসাবরক্ষক সহ গুরুত্বপূর্ণ বড় বড় 8টি পদে দীর্ঘদিন ধরে কেউ নেই। নাগরিক সুবিধা দেওয়ার জন্য সান্তাহার পৌরসভাকে যে যথোপযুক্ত স্টাফ প্রয়োজন, খালি উন্নয়ন নয়, উন্নয়নের পাশাপাশি আমাদের স্টাফ নিয়োগ দেওয়া অতি জরুরি। লোকবল নেই, তাই বিধায় এখানে লোকজনের না থাকার কারণে লোকের সেবা মান থেকে দূরে পাচ্ছে না। এখানে পৌর নির্বাহী কর্মকর্তা একজন, আর নির্বাহী প্রকৌশলী সহ আরও কিছু প্রায় 10-15 জন কর্মচারী প্রয়োজন। জনবল সংকটে নিয়মিত পৌরকর আদায় করা সম্ভব হচ্ছে না। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অন্যদিকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। যে সেবাগুলো আমরা এমনি পাওয়ার কথা, সেই সেবাগুলো দরখাস্ত দিয়ে নেওয়া হচ্ছে। কর্মকর্তা কম হয়ে যাওয়ার কারণে সঠিকভাবে আমরা সেবা পাচ্ছি না। বর্তমানে যদি কেউ পৌরসভাতে সেবা গ্রহণ করতে আসে, একটা গ্রাহক অটোমেটিক পৌরসভার নাম শুনে মনে সে ভীতি সমস্ত হয়ে যাচ্ছে। পৌর প্রশাসক জানালেন, পদগুলির বিপরীতে জনবল চাওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত হলেই পরবর্তী কাজ শুরু করবেন। আমরা শূন্য পদের চাহিদা দিয়েছি এবং যখন আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়েছি, যখন বিভিন্ন অফিসাররা আমাদের এখানে পরিদর্শনে আসেন, তাদেরকেও অবহিত করি শূন্য পদের বিষয়ে। তো যেমন কিছুদিন আগে আমরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পেয়েছি। এই পদটা আমাদের দীর্ঘদিন ধরে শূন্য ছিল, কিন্তু নতুন জয়েন করেছেন ইনি গত মাসে। এইভাবে আশা করছি আমরা সময়ে সময়ে সবগুলো পদের লোকজন পাবো। প্রথম শ্রেণীর মর্যাদা থাকলেও জনবল সংকটে নাজুক দশা সান্তাহারের। নাগরিক সেবা নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে শুধু আশ্বাস না দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পৌরবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামের হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মুবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালতে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 2 আগস্ট চট্টগ্রামে ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের 2টি আলাদা মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 29 জুলাই 4 সহযোগী সহ ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝুমঝুমপুর থেকে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ মোট 13টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 25 কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের মামলায় সাবেক চেয়ারম্যান MA সবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ হাসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হুসাইন জানান, আদালতে হাজির হয়ে সময় চেয়ে আবেদন করেছিলেন MA সবুর। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলায় বলা হয়, আরামির গ্রুপের একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে 25 কোটি টাকার ঋণ অনুমোদন করে তা কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করা হয়। পরে হুন্ডির মাধ্যমে ওই অর্থ বিদেশে পাচার করা হয়। মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী এবং ইউসিবির সাবেক চেয়ারম্যান MA সবুর সহ মোট 36 জন আসামি রয়েছে। মামলার মোট 92 জন সাক্ষী রয়েছেন। এরই মধ্যে 27 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে খুলনাগামী রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। ভোরে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। কাশিয়ানীর মহেশপুর রেল স্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের মোহাম্মদ মেহেদি শেখ এবং বাউখোলা গ্রামের হাসিব গাজী। পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে স্থানীয় লোকজন হাঁটার সময় রেললাইনের উপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সিলেট 3 আসনের বিভিন্ন ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দক্ষিণ সুরমার তেলিবাজারের খাজা মহলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য MA মালিক। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা আর উপকারভোগীরাও উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত প্রকৃতি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে। অতিথিদের নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক MP হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়। পটুয়াখালীতে নারিকেল গাছ রোপণ করেছে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শহরের স্বনির্ভর রোড এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। সভাপতিত্ব করেন দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন। কিশোরগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্থানীয় একটি পার্কে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্ত রোগীদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিতে করণীয় নির্ধারণে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 8 দফা দাবিতে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পূর্বাঞ্চলে বসতভিটা, কৃষি জমি, হাওর বিল, জলাশয় ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে র্যালি ও মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে এই কর্মসূচির আয়োজন করে তিতাস পূর্বাঞ্চল বসতভিটা, কৃষি জমি ও জলাধার রক্ষা কমিটি। দিনাজপুরের হিলিতে পাবলিক ক্লাবের অফিস কক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে বাংলা হিলি পাবলিক ক্লাব ও বাজার ব্যবসা সমিতি। সুনামগঞ্জের ছাতকের আনুজানি গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল নূরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। স্থানীয় আনুজানি পয়েন্ট এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গাইবান্ধায় পৌরসভার নামে প্লট বাণিজ্য বন্ধ, বিআরটি এর মাধ্যমে লাইসেন্স নিবন্ধন এবং অসহনীয় লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ব্যাটারি রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিকরা। শহরের গানাস মার্কেটের সামনে ব্যাটারি রিক্সা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
গ্যাস সংকটে আবারও সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, মিলছে না বাসা বাড়িতেও। যোগ হয়েছে তীব্র লোডশেডিং। সামনের পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা জ্বালানি প্রতিমন্ত্রীর। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর গুজব বলেছেন তথ্যমন্ত্রী। ফ্যাসিস্টদের খুশি করতে কিছু দল ৭১কে মুছে দিতে চাচ্ছে, মন্তব্য রিজভীর। ৪ বছরের মধ্যে পূরণ হবে নির্বাচনী প্রতিশ্রুতি, আশ্বাস সমাজ কল্যাণ মন্ত্রীর। ১৭ বছরের জঞ্জাল মাত্র ৬ মাসে দূর করা সম্ভব নয়, বলেছেন উপদেষ্টা মাহাদি আমিন। সিলেটে বাসা থেকে আওয়ামী লীগ নেতা, তার স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার। খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা। বরিশালে আদালতের গেটে ককটেল বিস্ফোরণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।